কিছু ছিটেফোঁটা প্রকাশ করেছে, মুহূর্তের মধ্যেই তোলপাড়। অনেকে চমকে উঠেছে, এটা কি এত সুন্দর কাজ করতে পারে, এত বড় কাজ করতে পারে, হার্ট ফেল করার মতো অবস্থা হবে, চমকে উঠবে দেখলে। এটা কি? প্রিয় দর্শক, আপনাদের কাছে যে চমকটা তুলে ধরছি, ছাত্র শিবির কি চমক দেখাবে আগামীকাল, তার মানে আজকেই আপনাদের শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা ব্যাপী পরিকল্পনা করেছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগের দুর্নীতি বাজরা নেই, তাই বড় গরু বিক্রি কম। স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা অনেকটা একদম খুব ট্র্যাডিশনাল রাজনীতিবিদরা যেভাবে কথা বলেন তিনিও সেভাবে কথা বলেছেন। বরকতুল্লাহ বুলবুল বলতেছেন যে এই মনিকা ইউনুসের মাকে বিয়ে করার সময় তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন, এবং তিনি আরো বলেছেন যে জামাত ইসলামের আমিরকে যে আপনি তো আল্লাহর ওলি। দেখুন, তিনি জামাত ইসলামের আমিরকে আল্লাহর ওলি বলেছেন, যেটা কিন্তু অত্যন্ত আপত্তিকর, কারণ তিনি একটা রাজনৈতিক দলের নেতা। আল্লাহর ওলি হচ্ছে অনেক বড় জিনিস। তিনি বলেছেন যে জামাত ইসলামের আমিরকে যে আপনি তো আল্লাহর ওলি, আপনি এগুলো ইনভেস্টিগেশন করে দেখেন। ঈদের আগে তারেক রহমান সাহেব এমন একটা কার্যক্রম করে দিল, এবার ডক্টর ইউনুস স্যার কে ঠেকায়। আমি ভাবছিলাম যে তারেক রহমান সাহেব এই কাজটা করবেন, এবং তিনি অনেক জ্ঞানী মানুষ, আমার মন কেড়ে নিচ্ছে আজকে তারেক রহমান সাহেব। ডক্টর ইউনুস কি সুযোগ পেল, এবং এই কাজটা যদি কোনো রকম ঘটে যায় বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে, এবং ডক্টর ইউনুস স্যার কেউ থামাতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নেওয়া হলো, এবং সরাসরি সেই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার পলিটিক্সে চূড়ান্তভাবে নীতি নির্ধারক হতে পারে বলে অনেকে মনে করছেন। ওই সিস্টেম ভাঙ্গা চুরমার কইরা দিছে, দুর্নীতির সিস্টেম ভাঙ্গা চুরমার কইরা দিছে। ইউনুস স্যার ভাই খুব পাক্কা খেলোয়াড়, উনাকে ভয় দেখায় লাভ নাই, উনি জানে। হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন? হঠাৎ কি ওনাদের মুখে কোনো লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে? ঘটনা কি, বিষয়টা কি? কেন আর এখন সেই লুঙ্গি খুলে ফেলা, জামা খুইলা ফেলা, শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না? জেনারেল ওয়াকার ভারতের একমাত্র ভরসা। আরো আছে, শুধু জেনারেল ওয়াকার একা না, তার সাথে 25-26টা জেনারেল আছে, 2-1টা ব্রিগেডিয়ার জেনারেল আছে। আজকে একদিনে বাংলাদেশে 3টা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 3টা ঘটনাই আপনাদের বলবো। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। ঈদের আগে তারেক রহমান সাহেব এমন একটা কার্যক্রম করে দিল, এবার ডক্টর ইউনুস স্যার কে ঠেকায়। আমি ভাবছিলাম যে তারেক রহমান সাহেব এই কাজটা করবেন, এবং তিনি অনেক জ্ঞানী মানুষ, আমার মন কেড়ে নিচ্ছে আজকে তারেক রহমান সাহেব। এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে। মোদির জালে মোদি নিজেই ফেসে গেছে, এবং তারেক রহমান সাহেব কী করলো বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ডক্টর ইউনুস কী সুযোগ পেল, এবং এই কাজটা যদি কোনো রকম ঘটে যায় বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে, এবং ডক্টর ইউনুস আর কেউ থামাতে পারবে না। চলেন যে বার্তাটি দিয়ে আজকে আমি শুরু করব, আপনারা খুশি হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলবেন যে তারেক রহমান সাহেব করলো তো করলো কি। এটা হচ্ছে প্রথম আকর্ষণ। তারপরে যে কাজটা তারেক রহমান করছে আসতেছি দেখবেন। কিন্তু প্রথমেই বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করলো বিএনপি। একটু আলহামদুলিল্লাহ লিখবেন না? ওই যে দুদু সাহেব, যিনি আজে বাজে কথা বলে বেশি, তারে বিএনপি সতর্ক করছে। এইবার যখন এই সতর্কটা করছে, দুদু সাহেব লাইনে আসছে। তিনি বলছেন সরকার যেন বিভ্রান্ত না হয় সেজন্য আমরা সমালোচনা করি। বাপরে বাপ, এখন সাধু সেজে গেছে। বিএনপি আরও কঠিন পদক্ষেপ নিতে হবে যারা উল্টাপাল্টা কথা বলে। এটা না নিলে দলের অবস্থান খুব একটা ভালো হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এইবার চলেন যে বার্তাটি শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন। ঈদের আগে তারেক রহমান কি এরকম সিদ্ধান্ত নিয়ে নিল যার জন্য আজকে আমি এত খুশি, সেটা হচ্ছে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ নিয়ে একটা কথা চলতেছে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানা গেল, একটু চিন্তা করেন যদি এই সাক্ষাৎটা হয়ে যায় এবং মত বিনিময় হয়ে যায়, এবং তারা যদি বিচার বিশ্লেষণ করে বিষয়গুলো সমাধানে আসতে পারে, ডক্টর ইউনুস শান্তিমতো কাজ করতে পারবে, আর কোনো বাধা থাকবে না। আপনি কি চান যে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ হয়ে যাক? তারেক রহমান সাহেব যদি সময় দেয়, ডক্টর ইউনুস যদি রাজি হয়, এবং এটা যদি হয়ে যায়, বাংলাদেশে ইতিহাস তৈরি হয়ে যাবে। এবং সেই সাথে হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন? হঠাৎ কি ওনাদের মুখে কোনো লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে? ঘটনা কি, বিষয়টা কি? কেন আর এখন সেই লুঙ্গি খুলে ফেলা, জামা খুইলা ফেলা, শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না? ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে সর্বশেষ মিটিংয়ে কেন কোনো সিনিয়র নেতারা গেলেন না? শুধুমাত্র একা সালাউদ্দিন আহমেদ কেন সেখানে উপস্থিত হলেন, একজন আইনজীবী আর একজন পিএস নিয়ে? আমরা তো ওই দুইজনের চেহারা কোনোদিন চিনি নাই, তারা যে বিএনপি করেন।
কেন সালাউদ্দিনের এর আগের বার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠকের পরে এককভাবে 4 জন আসলেন, আর সালাউদ্দিন সাহেব যে বেয়াদবি করেছিলেন, ডক্টর মঈন খান স্যারের হাত এভাবে থামিয়ে দিয়ে মঈন খান স্যারের মুখ থেকে কথা নিয়ে যে কথা বলেছিলেন, যেই বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তার 2 দিন পরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য ওনার ভিডিওগুলা দেখিয়ে সালাউদ্দিনকে বেয়াদব হিসাবে যখন উপস্থাপন করলেন, এরপর থেকে আমরা শুনছি সিনিয়র নেতাদের ভিতরে চলছে মান আর অভিমান যে এই সালাউদ্দিনই কি তাহলে বিএনপির কাণ্ডারি হবে? তারেক রহমান সাহেব দীর্ঘকাল লন্ডন থাকবে, বাংলাদেশে কি এই চামচা সালাউদ্দিনের আন্ডারে ডক্টর খন্দকার মুশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক, ডক্টর মঈন খানের মতন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক, এবং বাংলাদেশের একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ডক্টর মঈন খান, আর তাদের মতন লোকেরা যদি ধমক খেতে হয় সালাউদ্দিন আহমেদের, তাহলে এই বিএনপি শেষ বয়সে তারা কতটুকু লালন করবেন, কতটুকু তারা চালিয়ে যাবেন, সেটা এখন বিবেচনার বিষয়। তাদের এটাই ছিল সর্বশেষ নির্বাচন, জীবনের শেষ সময়ে এসে হয়তোবা আরেকবার তারা মন্ত্রী হবেন বা এমপি হবেন, তারা পার্লামেন্টে যাবেন, কিন্তু তাদেরকে যেভাবে শাসন করলেন জনতার সামনে, হাজার নয় কোটি কোটি মানুষের সামনে। আজকে দেখেন মুশফিকুল ফজল আনসারী ভাই বেগম খালেদা জিয়ার উপসচিব ছিলেন, সেই মুশফিকুল ফজল আনসারী ভাই কিন্তু এখন কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সুরে। উনি কিন্তু বিএনপির সুরে কথা বলেন না। সাংবাদিক মনির হায়দার বিএনপির ছিলেন, এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি প্রেসের পিএস হিসাবে দায়িত্ব পেয়ে আমরা বিভিন্ন মিটিং পরিচালনা করতে দেখি। মনির হায়দার কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথাই বলছেন। তাহলে যেভাবে আমরা দেখতেছি যে শিক্ষিত মেধাবী যারা বিএনপি আছে, তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট করে ইউনূস স্যারের কথাকে প্রাধান্য দিয়ে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সোচ্চার আছে। আর যারা রাজনীতির মাঠে, রাজনীতিতে এই পেশা, শিক্ষাগত যোগ্যতা অন্য কিছু কম, রাজনীতি ছাড়া, ব্যবসা ছাড়া যাদের সংসার চলে না, জীবনের স্বপ্ন আর কাঙ্ক্ষিত লক্ষ্যটাই হলো অর্থ আর ব্যবসা, জনতার সেবা নয়, জনগণের নেতা নয়, এরা যেন এক সাম্রাজ্যবাদের নেতা, একটি সাম্রাজ্যবাদী সরকার বানাতে চায়, যেখানে মানুষ থাকবে গোলাম, ওরা থাকবে রাজা। ওদেরকে দেখেন আজকে কোণঠাসা করে দিয়েছে জনাব তারেক রহমান। ওদের মাধ্যমেই তারেক রহমান ডে বাই ডে অপমানিত হচ্ছিল বাংলাদেশের জনগণের সামনে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তাদের ঈদুল আজহা উদযাপনের কিছু ছেটেফোঁটা প্রকাশ করেছে, মুহূর্তের মধ্যেই তোলপাড়। অনেকে চমকে উঠেছে, এটা কি? বাংলাদেশের ঈদ উদযাপনের সংস্কৃতির ধরন পাল্টে দিচ্ছে শিবির, বাংলাদেশের সংস্কৃতি উল্টে দিচ্ছে শিবির। কেউ যেটা করেনি শিবির সেটা করছে। একটা ছাত্র সংগঠন এত সুন্দর কাজ করতে পারে, এত বড় কাজ করতে পারে, বিশেষ করে বিএনপি ছাত্রদল যদি দেখে হার্ট ফেল করার মতো অবস্থা হবে, চমকে উঠবে দেখলে। এটা কি? শুধু ঢাবি শিবির, তাও সব কিন্তু কিছু বলেনি। দর্শক, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক। শিবির কি করেছে? শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু কোরবানি দেবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সে হাসিনার চরম দুঃসময়, 2013 সালের চাইতে দুঃসময় বাংলাদেশে কখনো ছিল না। 2013 সালেও শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলে কোরবানি দিয়েছে, এবং হলের যারা স্টাফ ছিল গরিব, তাদের কাছে কোরবানি গোশত পৌঁছে দিয়েছে। অর্থাৎ কোরবানি দেওয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের ঐতিহ্য। এমনকি 2022 সাল 23 সালও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের গোশত বা এগুলো নিয়ে নানা আলোচনা হয়েছে। সে গোশত কি করবে এটা নিয়েও নানা বিতর্ক পত্রিকাও এসেছিল। তো দর্শক, কিন্তু এবছর শিবিরের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী একটা বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে প্রকাশ্যে বিশাল জনসমর্থন নিয়ে কার্যক্রম চালাচ্ছে, এত জনসমর্থন কখনো শিবির ছিল না। হ্যাঁ, 80 দশকের একটা সময় 77-এর পর শিবির প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাতো, 90 সালের পর থেকে এটা নিষিদ্ধ হয়েছে বা বন্ধ হয়েছে, কিন্তু এত বেশি জনসমর্থন কখনো ছিল না শিবিরের। সেই শিবির এবার 2025 সালে ঈদুল আজহা উদযাপন করছে। কোরবানি দিবে কয়টা গরু, এটা এখনো সিক্রেট। গরু মিছিল করবে শিবির। আপনারা যারা জানেন না, জাতিকে জানিয়ে দিন, বিএনপি ছাত্রদলকে জানিয়ে দিন, শিবির গরু নিয়ে মিছিল করবে। বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গরু মিছিল নিয়ে যাবে। কয়টা গরু? তখন দেখবেন যে কয়টা গরু, 17টা না 34টা না 40টা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতগুলো গরু কোরবানি বিশ্ববিদ্যালয় প্রশাসনও দিতে পারেনি বা দেয়নি একসাথে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে এবছর দিবে। 1921 সালের পর থেকে এই প্রথম শিবির রেকর্ড করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত গরিব স্টাফ আছে,
মোটামুটি কোরবানি গোস্তের হকদার যারা, সবার কাছে, প্রত্যেকটা হলে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কিংবা রেজিস্টার বিল্ডিং এ বিভিন্ন ফ্যাকাল্টিতে কর্মরত সবার কাছে গোস্ত পৌঁছে দিবে। এবং সবার দাওয়াত, দুপুরের খাবারের দাওয়াত, কোরবানি ভোজ, কোরবানি ফেস্ট, সবাই খাবে। এবং প্যান্ডেল করা হয়েছে, সাজানো হয়েছে বিয়ে বাড়ির মতো। দেখেছেন কখনো এরকম কোনো সংগঠন? দূরের কথা, এরকম কোনো কালচার বাংলাদেশে ছিল যে এরকম প্যান্ডেল করা হয়েছে? শিবির প্যান্ডেল করেছে। মূলত ঈদুল আজহার আগের রাত থেকে শিবির উদযাপন শুরু হবে। সাইমন শিল্পগোষ্ঠী বিভিন্ন কালচারাল ফাংশন করবে, ঈদ মিছিল হবে, চাঁদ রাতের মিছিলের মতো যেটা, এবং গরু নিয়ে মিছিল হবে। এরপরে খাওয়া খাওয়াই দিনে গোস্ত পৌঁছে দেয়া। শিবির যে কাজটা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস 21 সালের পর থেকে এত বড় আনুষ্ঠানিকভাবে কেউ করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী, সবার কাছে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে শিবির তাদের দাওয়াত পৌঁছে দিয়েছে, একেবারে পেয়ার টু পেয়ার। কোন সংগঠন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে ব্যক্তিগতভাবে কখনো কাউকে সবাইকে দাওয়াত পৌঁছে দিতে পারেনি যে খাওয়াবে। কারণ সবাইকে দাওয়াত দিয়েছে, এর মানে সে ধরনের খাবার দাবার আয়োজন তো লাগবে। তাহলে চিন্তা করেন 40,000 স্টুডেন্ট, কত বড় আয়োজন হতে পারে। যদিও সবাই তো সেখানে থাকবে না, ঈদের তো ছুটিতে বেশিরভাগই চলে যাবে, কিন্তু অনেকেই থাকবে। এখন বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ বা নানান অনুষ্ঠানে খাওয়া খাওয়ার আয়োজন হয়, সেটা নোটিশ দেওয়া হয়, সবাইকে ব্যক্তিগত দাওয়াত দেওয়া হয় না, আম দাওয়াত দেওয়া হয়। কিন্তু শিবির যেটা দিয়েছে খাস দাওয়াত। যারা উসুল ফিকহ জানেন, যারা আম খাস পড়েছেন তারা বুঝবেন যে শিবির খাস দাওয়াত দিয়েছে। এভাবে সবাইকে খাস দাওয়াত এবং উন্নত খাবারের জন্য পয়লা বৈশাখ বা বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় হলগুলোতে সবাইকে খাওয়ানো হয়, কিন্তু সেখানে কারচুপি হয়। 5 লাখ টাকা বাজেট হলে 2 লাখ টাকা খাওয়ায়, 3 লাখ টাকা শিক্ষক শিক্ষার্থী যে ছাত্রলীগ মিলে মেরে দিত, আর বিএনপির আমলে ছাত্রদল মেরে দিত। আর এখানে উন্নত খাওয়ানো হবে। যেরকম খাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে বিশ্ববিদ্যালয়ে বসে খেয়েছে কিনা সন্দেহ আছে। এতে চমকে উঠবেন না, তাহলে চমকে উঠবেন কিসে? একটা ছাত্র সংগঠন না সরকার? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা কখনো পারেন 1921 সালের পর থেকে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করছে, আরো কত কিছু করছে, বৃক্ষরোপণ করছে, সব শিক্ষার্থীদেরকে ঠান্ডা পানি খাওয়ানোর মেশিন স্থাপন করে দিয়েছে প্রত্যেকটা বিল্ডিং এ, ছাত্রী হল থেকে শুরু করে ছাত্র সব জায়গায়। এক একটা হলে যদি 3টা বিল্ডিং থাকে, 3টে বিল্ডিং এ দিয়েছে, যাতে শিক্ষার্থীরা চাইলেই ঠান্ডা পানি খেতে পারে। এর মানে এটা তো প্যারালাল সরকারের মতো শিবির, একটা মিলিটারি অর্গানাইজেশনের মতো সুশৃঙ্খল। কোথায় টাকা পায়? আল্লাহর পক্ষ থেকে আসে। এই ছেলেরা যখন ঠান্ডা পানি বসানোর উদ্যোগ নেয় বা কোরবানির উদ্যোগ নেয়, বা এই যে ইফতার করিয়েছে কোটি টাকার মতো প্রায়, কত টাকা কিভাবে ইফতার করাবে এরা জানে না। এরা এই উদ্যোগ নিয়েছে একদিন ইফতার করাবো, এটা ছড়িয়ে পড়েছে। ছাত্রদল সেক্রেটারি আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে, মুহূর্তের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, শিবির এই রমজানে মাত্র একদিন ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছে, একদিন ইফতার করাই। প্রত্যেকদিন ইফতার করানোর কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু একদিন ইফতার করানোর পরে অটোমেটিক্যালি টাকা এসেছে যে প্রত্যেকদিন ইফতার করাও তোমরা, কত টাকা লাগবে আমি দিব, আমরা দেবো। এটাকে বলে আল্লাহ সাহায্য। পরিকল্পনা করে একদিনের, পেরে যায় 30 দিনের। বাজেট করে 1 লাখ, খরচ করতে পারে 2 লাখ, আর সবাই বাজেট করে 10 লাখ, খরচ করে 2 লাখ, আর বাকিটা খায়। দিস ইজ শিবির। 1 লাখ টাকা বাজেটে 2 লাখ টাকা খরচ করে, আল্লাহর পক্ষ থেকে আসে। শ্রদ্ধেয় বরকতুল্লাহ বুলু ভাই আমাদের সবার পরিচিত এবং সবার প্রিয়, এবং এই বরকতুল্লাহ বুলু ভাই বিএনপির অত্যন্ত সিনিয়র নেতা। তিনি একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন, তিনি মন্ত্রী হয়েছেন, এবং এই গত 17 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে কিন্তু তার ভূমিকা অপরিসীম। এবং তিনি অনেকবার কারাবরণ করেছেন, জেল কেটেছেন। শেষবার সম্ভবত বছর দেড়েক আগে কোনোটা মফস্বলে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার মাথায় রড দিয়ে এমন বাড়ি দেয় যে তার মাথার খুলির হাড্ডিগুলো অনেকটা ভাঙ্গা ভাঙ্গা। তো এরকম একজন থেকে নেতা, তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা, এবং এই ফ্যাসিবাদের বিদায় লগ্নে তারও অবদানকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। এবং ফ্যাসিবাদের বিদায় হওয়ার পরে একটা সুষ্ঠু ভোট আসবে, সেই ভোটে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে, তাহলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, এবং বুলু ভাই খুব সম্ভবত বড় কোনো পদে অধিষ্ঠিত হয়ে এই রাষ্ট্রের সেবা করতে পারবেন এবং এই দেশের জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই তো প্রত্যাশা। কিন্তু সেই আপনার আমার সবার প্রিয় শ্রদ্ধেয় বুলু ভাই যখন অসংলগ্ন কথা বলেন, তখন আসলে এটা অত্যন্ত মনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, আমি সাংবাদিক, আমি দল করি না, তারপরেও সোশ্যাল মিডিয়াতে কমেন্টে আমাকে অনেকে বিএনপি দালাল বলে থাকে। আমি প্রকাশ্যে বলি, আমি কোনো দল দালাল না, কিন্তু সামনে নির্বাচনে আমি যদি ভোট দেওয়ার সুযোগ পাই, আমি বিএনপিকে ভোট দেবো। কিন্তু ভাই, আমি কোনো দলের দালাল নই, এবং যদি কোনো দল ভুল করে আমি প্রকাশ্যে সমালোচনা করতে বিন্দু মাত্র কুণ্ঠিত বোধ করি না, কারণ আমি সাংবাদিক, সমালোচনা করাই আমার কাজ, ক্ষমতাকে প্রশ্ন করাই আমার কাজ। এখন এই বরকতুল্লাহ বুলু ভাই, তিনি গতকালকার অনুষ্ঠানে তিনি বলেছেন যে ডক্টর ইউনুস নাকি ক্যাথলিক খ্রিস্টান। তিনি 1970 সালে মনিকা ইউনুস, আমরা চিনি মনিকা ইউনুস, ডক্টর ইউনুসের বড় মেয়ে। ডক্টর ইউনুস কিন্তু 2টো বিয়ে করেছেন, একটা হচ্ছে রাশিয়ান এক মহিলাকে, সেই মহিলা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান, এবং দ্বিতীয় বিয়ে করেছে চট্টগ্রামে একটা মুসলিম মহিলাকে, সেই ঘরে একটা মেয়ে আছে, এবং সেই স্ত্রীকে নিয়েই বর্তমানে ডক্টর ইউনুস বসবাস করেন, এবং ওই রাশিয়ান স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছে। তো সেই বরকতুল্লাহ বুলু সাহেব বলেছেন যে যখন তিনি এই মনিকা ইউনুসের মাকে বিয়ে করেন, মনিকা ইউনুস হচ্ছে ডক্টর ইউনুসের বড় মেয়ে, তিনি অপেরা শিল্পী, এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখন শেখ হাসিনা একের পর এক মামলা দিতেছিল, তখন এই মনিকা ইউনুস সিএনএন টেলিভিশনে বাবার পক্ষে সাফাই গিয়েছিলেন এবং বলেছেন যে আমার বাবা নির্দোষ, তিনি প্রধানমন্ত্রীর প্রতিহিংসার শিকার। তো বরকতুল্লাহ বুলু ভাই বলতেছেন যে এই মনিকা ইউনুসের মাকে বিয়ে করার সময় তিনি
ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন এবং তিনি আরও বলেছেন যে জামাত ইসলামের আমিরকে যে আপনি তো আল্লাহর ওলি, দেখুন তিনি জামাত ইসলামের আমিরকে আল্লাহর ওলি বলেছেন, যেটা কিন্তু অত্যন্ত আপত্তিকর, কারণ তিনি একটা রাজনৈতিক দলের নেতা। আল্লাহর ওলি হচ্ছে অনেক বড় জিনিস। তিনি বলেছেন যে জামাত ইসলামের আমিরকে যে আপনি তো আল্লাহর ওলি, আপনি এগুলো ইনভেস্টিগেশন করে দেখেন। বুলু ভাইয়ের এই কথার তীব্র নিন্দা জানাই এবং আপনারা যারা যারা বিএনপি করেন আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা আসলে কমেন্টে জানাবেন যে ডক্টর ইউনূসের সমালোচনা করতে গিয়ে বুলু ভাই যে কথা বললো আপনারা সেই কথা সাপোর্ট করেন কিনা। দেখুন, ডক্টর ইউনূস তো এমন নয় যে তার সমালোচনা করা যাবে না, কিন্তু সমালোচনা করার কিছু গঠনমূলক তো নিয়ম আছে। হ্যাঁ, ডক্টর ইউনূস নির্বাচন বলতেছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে, বাট বিএনপি বলতেছে ডিসেম্বরে। আপনারা এই নিয়ে সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সরকারের উপদেষ্টারা বিতর্কিত মন্তব্য করতেছে, সরকারের অনেক কাজকর্ম আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, ইশরাক হোসেন আদালতের রায় পেয়েও মেয়র পদে সব পদ দিতে পারছে না, এই সব কিছুই ভেলে আপনারা সমালোচনা করেন, অবশ্যই করবেন সমালোচনা। কিন্তু কে মুসলমান, কে খ্রিস্টান, কে অতীতে খ্রিস্টান হয়ে গিয়েছে পরে মুসলমানে ব্যাক করেছে, এগুলো তো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এবং আমি মনে করি যারা বিএনপিকে মন থেকে ভালোবাসে, যারা শহীদজির আদর্শ ধারণ করে, তারা বুলু ভাইয়ের এই কথা কিন্তু পছন্দ করে না। এবং বিএনপিকে ধন্যবাদ যে আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটা ওয়ার্নিং লেটার এসেছে বুলু ভাইয়ের নামে এবং দুদু ভাইয়ের নামে, এবং বলা হয়েছে যে আপনাদেরকে হুঁশিয়ার করা হলো আপনারা এই অসংলগ্ন কথাবার্তা আর বলবেন না। একবার হাসান আব্দুল্লাহ বলেছিল যে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়, তো এতে দুদু ভাই উত্তেজিত হয়ে বললেন যে এই বেটা, যদি বিএনপি সবাই একসঙ্গে প্রস্তাব করে তোরা ভাসে যাবি, আর বিএনপির সবাই যদি একসঙ্গে থুতু ফেলায় তোরা থুতুতে ডুবে যাবি। তো এই ধরনের কথাবার্তা কিন্তু পাবলিক পছন্দ করে না, কারণ আপনারা হচ্ছেন সিনিয়র নেতা, আপনাদের প্রত্যেকটা কথা হবে মূল্যবান, আপনাদের প্রত্যেকটা কথা জাতিকে পথ প্রদর্শন করবে। আপনারা যদি এই ধরনের কথা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি মনে করি যারা বিএনপিকে ভালোবাসে তারা এই কথা পছন্দ করতেছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে বুলু ভাই এত কথা থাকতেই কেন এই কথা বললেন? দেখুন, প্রথম থেকে আপনারা খেয়াল করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ বলতো যে সুদ খায়, সুদ ইসলামী হারাম, সুদি ইউনূস ইত্যাদি ইত্যাদি রক্তচোষা। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ডক্টর ইউনূস কিন্তু ব্যাপকভাবে ইসলামী দলগুলোর সমর্থন পাচ্ছেন। জামাত ইসলাম সহ প্রত্যেকটা ইসলামী দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করতেছে। এখন বুলু ভাই চিন্তা করলো যে এখানে যদি একটাবার বলা যায় যে আসলে কিন্তু ডক্টর ইউনূস কিন্তু মুসলমান না, তাহলে হয়তো এই ইসলামিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন। দেখুন, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিত নামাজ পড়েন, তিনি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন, তিনি একজন পুরোপুরি মুসলমান, তার নাম মোহাম্মদ ইউনূস। যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই যে ডক্টর ইউনূস আসলেই সেই 1970 সালে মনিকার মাকে বিয়ে করতে গিয়ে তিনি ক্যাথলিক খ্রিস্টান হয়ে গিয়েছেন, তর্কের খাতিরে, সো হোয়াট? আমাদের দেশের সংবিধানে কি এমন কোনো নিয়ম আছে যে কেউ খ্রিস্টান হলে এই দেশের প্রধান হতে পারবে না? নিয়ম নাই তো। আমাদের সংবিধানে আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যদি জনগণ আপনাকে চায় বা যদি একটা ম্যান্ডেট থাকে, ধর্ম কোনো বাধা হতে পারে না। তাহলে এই বরকতুল্লাহ বুলু ভাই বলতেছেন যে একজন খ্রিস্টান লোক, যেই দেশে মুসলমানের দেশ এত বেশি মুসলমান, সেই দেশে একজন খ্রিস্টান লোক এই দেশের প্রধান হয়। মানে অবাক লাগে যে বরকতুল্লাহ বুলু ভাই, আপনাকে প্রশ্ন করি যে আপনারা বিএনপি করেন এবং বিএনপি কিন্তু একটি ধর্মনিরপেক্ষ দল, বিএনপি কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সমতায় বিশ্বাসী। কাজে আপনারা মুখে মুখে বলেন উদারপন্থী, কিন্তু মনে মনে সেই ধর্মীয় কার্ডই খেলতেছেন। আপনি একটা লোকের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি টান দিলেন এবং যেটার কোনো সত্যতাও নেই। এগুলো করে আপনি ডক্টর ইউনূসকে ছোট করতে পারবেন না, বরং তো আপনি নিজে ছোট হয়ে যাবেন এবং অলরেডি ছোট হয়ে গিয়েছেন। আপনি যেই দল করেন সেই দল থেকে আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কোনো অসংলগ্ন কথাবার্তা না বলেন, আপনার মতো একটি সিনিয়র নেতাকে দল থেকে সতর্ক করা হয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? শেখ হাসিনা যখন 2008 সালে জনগণের বিপুল ভোটে ক্ষমতায় আসলো, এসে প্রধানমন্ত্রী হলো, সরকার গঠন করলো, এর 2-3 বছরের ভিতরেই কিন্তু শেখ হাসিনা একটি প্রবল অজনপ্রিয় সরকারে পরিণত হলো। এবং এর কারণ হচ্ছে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা যেভাবে কাজ করতো, যেভাবে কথা বলতো, যেভাবে দুর্নীতি করতো, মানুষ তাদেরকে প্রচণ্ড ঘৃণা করা শুরু করে। তখন শেখ হাসিনা চিন্তা করলো যে যদি সুষ্ঠু নির্বাচন হয় 14 সালে, তাহলে কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারবো না, বিএনপি ক্ষমতায় এসে পড়বে। সুতরাং শেখ হাসিনা বিচার বিভাগকে ম্যানেজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচারপতি খায়রুলকে দিয়ে বাতিল ঘোষণা করলো। যদি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা না হতো, তাহলে কিন্তু বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় এসে পড়তো। সুতরাং শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অনবরত গুম করে, খুন করে, অত্যাচার করে, ভুয়া মামলা দিয়ে, এসব দিয়ে যেই ক্ষমতা 2014 সালে শেষ হতো, সেই ক্ষমতাটাকে 2024 সাল পর্যন্ত টেনে এনেছেন, চরম অত্যাচার অবিচার করে, জনগণের ভোট চুরি করে। তো যেই বিএনপি এই আওয়ামী লীগের অত্যাচার, অনাচার, অপকর্মের বিরুদ্ধে আজীবন প্রতিবাদ করে গিয়েছে, সেই বিএনপি নেতারা যদি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলে, এটা কিন্তু জনগণ ভালোভাবে নিবে না। আপনি বুলু ভাই বা আপনি দুদু ভাই যদি আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা বলেন, আরে আওয়ামী লীগ তো ইউনূসকে বলতো যে সুদখোর রক্তচোষা, কিন্তু আওয়ামী লীগ কখনো ইউনূসের ধর্ম নিয়ে কথা বলে নাই, আপনারা কিন্তু সেটাও বাদ রাখেন নাই, আপনারা ইউনূসকে একদম খ্রিস্টান বানিয়ে দিলেন। মনে রাখবেন, জনগণ কিন্তু সব বুঝে। আমি বিএনপি ভালো চাই, বিএনপি সামনে নির্বাচন হলে ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় এসে বিএনপি কিন্তু প্রচুর বিপদে পড়বে, বিশেষ করে আপনাদের মতো নেতাদের এই মুখের। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার
নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।